সে জানে না উপরের ঠিক পাশের রুমেই দরজার ওপাশে একজোড়া চোখ আজ ঘুমাতে পারেনি। শুধু একজনের ভেজা মেয়ের রূপ আর নামহীন টান তাকে ঘুম ভাসতে দিচ্ছে না। আর সেই নাম না জানা সারসী সে নিজেই। চৌধুরী ভবন, গভীর রাত, একই সময় 12:47। ঘুম আসছে না। রায়ান বিছানায় এপাশ ওপাশ করছিল। শরীর ক্লান্ত হলেও মনে ছিল অদ্ভুত রকমের ব্যস্ত। তার মাথার ভেতরে একটা দৃশ্য লুপ হয়ে বারবার ফিরে আসছিল। দৃষ্টির নিচে ঘূর্ণি ঘূর্ণি ঘুরে বেড়ানো এক মেয়ে, ভেজা কাঁধ, এলোমেলো চুল, খোলা চোখে আর ঠোঁটের কোণে এক অসহ্য সুন্দর হাসে। রায়ান আজকে সকালেও বুঝতে পারেনি সে কি দেখছে। কে ছিল সে? পাগল, শিল্প, শাস্তি নাকি মুক্তি? রায়ানের কণ্ঠে ফিসফিস ছিল না, ছিল এক ধরনের পোড়া আকুলতা। হঠাৎ তার গলা শুকিয়ে আছে, পানি খেতে ইচ্ছে করছে প্রচণ্ডভাবে। রুমের পানির জগে খালি। আস্তে করে দরজা লক খুলে নিচে নামে। রান্নাঘরটা প্রায় অন্ধকার, শুধু ফ্রিজের আলো আর এক কোণে রাখা ছোট্ট টেবিল ল্যাম্প। রায়ান প্রথমে বুঝতে পারেনি কেউ সেখানে আছে। তার পা থেমে যায়। কিছু একটা আলো আটকে পড়েছে তার চোখে। একটা মেয়ে টেবিলের এক কোণে বসে আছে, সাদা ঘরের পোশাক, মাথায় হালকা ওড়না টানা আর হাতের পাতায় ভাত। সে ধীরে ধীরে খাচ্ছে, চোখে ক্লান্তি, মুখে শান্তি। রায়ান প্রথমে তাকে বুঝতে পারে না ওই মেয়েটি, সেই রেনড্রপ। তার মুখের কোণে ঝাপসা, তবু ছোটের সেই মিষ্টি তিলটা। অল্প আলোতে জল করছে সাদা শান্ত বাদামি চোখ জোড়া। রায়ান বিস্মিত হয়ে চোখ বড় বড় করে তাকে মীরার খাওয়া দেখছে। হঠাৎই তার মনে পড়লো এটা তো চৌধুরী ম্যানশন, এখানে তার হৃদ পাখি কিভাবে আসবে? তবে সে কি ভুল দেখছে? এমনভাবে রায়ান নিচে তাকে মাথা না সুযোগ নাড়ায় কয়েকবার এবং পরবর্তীতে আবারও খেতে থাকা অপরূপ সুন্দরীর দিকে তাকিয়ে দেখে। সে তখন একইভাবে খেয়ে যাচ্ছে। একটা মানুষকে খেতে দেখার দৃশ্য কি এত স্নিগ্ধ হয়? ও কি সত্যি আমার সকালে দেখা অপসরা? রায়ান হঠাৎই একটু কেঁপে উঠে পেছনে সরে যায়, যেন নিজের হৃদয়ের শব্দ নিজেই শুনে ফেলেছে। তার ভেতরে কিছু একটা গুঞ্জন তুলো, শরীরেও যেন খুব অদ্ভুত আবদার জানাচ্ছে তাকে ছুঁয়ে দেখার, কাছে টেনে নেওয়ার। সে তাকিয়ে আছে খুব ইচ্ছে নিয়ে, যেন পারে এক্ষুনি নিজের ভেতরে নিয়ে নেবে মীরাকে। তার খুব করে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে তার স্বপ্নের পরীকে, যেন কেউ তার কামনার ফুটন্ত রক্তের মধ্যেই পানি ঢেলে দিয়েছে। আগুনের মধ্যে আলো জ্বলছে। এই মেয়েটি একই মানুষ যাকে সে বৃষ্টিতে দেখেছিল, কিন্তু তখন সে ছিল এক রূপক আর এখন সে খুব এক বাস্তব। মুখে ক্লান্তি, কিন্তু সেই মুখে একটা ভয়হীন নীরবতা, যেন পৃথিবীর সব জোর সে হারিয়েছে তবুও কিছুই ছাড়েনি। তার চোখে আজ আর ঘূর্ণি নেই, আছে মায়া। তার হালকা গোলাপি ছোটে আর হাসি নেই, তবুও সেই নীরব ঠোঁট কেমন যেন কাঁপছে। একটা নিঃশব্দ মোহ বই বেড়াচ্ছে। তার ওড়নার কোণে আলো পড়ে এক ধরনের সফেদ পবিত্রতা তৈরি করছে। সে খাচ্ছে ভাতের এক চামচ, যেন দীর্ঘ অভ্যাসে নয়, এক ধরনের অনিচ্ছার সাথে গিলে নিচ্ছে। এবং রায়ান নিজেকে ধরে রাখতে পারবে না। এই মেয়েকে দেখে কারোর মনে কামনার আগুন জ্বলে উঠবে, সে স্বীকার করে। কিন্তু সেই আগুনে আজ একটা অদ্ভুত জলের রেখা এসে ধাক্কা মারছে, যেন এই মেয়েটিকে ছুঁয়ে ফেলা তীব্র ইচ্ছা। তার সুখ যন্ত্রণার কারণ হওয়া জরুরি। এই মেয়ে শুধু সুন্দর না, এই মেয়ে অসহ্যকর সুন্দর। তবে রায়ান এইসব চিন্তা বাদ দিয়ে মাথা ঝাঁকায়। রায়ান চট জলদি ফিরে যায়, কিন্তু কোনো এক অলক্ষ্যে মীরার হাত থেমে যায়। এক চামচ ভাতের আগে সেও জানে না কেন মৃদু আওয়াজ করে, কে কে ওখানে? ততক্ষণে রায়ান নিজের রুমে চলে যাওয়ার সে শুনতে পেল না মীরার ডাক। রায়ান উপরে এসে রুমের দরজা লক করে ভাবতে থাকে। আমি ওকে নিয়ে এত বেশি ভাবছি যে এখন আমি কল্পনা করছি তা কি আমার বাড়িতে হ্যালুসিনেশন হচ্ছে? আমার কল্পনা না বাস্তব? কাঁধে ভার, চোখে অস্থিরতা, কিন্তু মাথায় তখনও ভাসছে সেই রান্নাঘরের দৃশ্যটা। একটা মেয়ে চুপচাপ এক কোণে বসে খাচ্ছিল। তবে এখন মনে হচ্ছে সবটা কি কল্পনা? না না, ওখানে কেউ ছিল না। আমি হয়তো সকালবেলার বৃষ্টি ভেজা মেয়েটাকে এত বেশি ভাবছি যে কল্পনাতে রান্নাঘরে বসিয়ে ফেলেছে। তার বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভব হতে থাকে, হয়তো একটু ভয়। এই অনুভূতিটা সত্যি যদি কেবল কল্পনা হয়, কিন্তু কিছু একটা চঞ্চল করে তুলেছে তাকে। রায়ান আবার নিচে নামে, আস্তে পা ফেলে রান্নাঘরে আসে। তবে এবার ফ্রিজের আলোয় কেউ নেই। টেবিল খালি, প্লেট নেই, চামচ নেই, এমনকি গন্ধও নেই। যেন
কিছু রান্নাঘরে হয়েছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, তারপর ফিসফিস করে নিজেকে প্রশ্ন করে। সত্যি কল্পনা করছিলাম, এতটাই কি গভীরে গিয়েছি আমি? একটা দীর্ঘশ্বাস তার ঠোঁট ছুঁয়ে বেরিয়ে আসে। মীরা খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিজের রুমে ঘুমাতে চলে যায়। বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে পাড়ি দেয় মীরা। তবে পাশের রুমে থাকা তার আইনগত স্বামী নিজের স্ত্রীকেই অন্য মেয়ে হিসেবে ভাবতে ভাবতে এক ঘুমহীন রাত পার করে। সকাল 7:25 চৌধুরী ভবনের সকালটা যেন আজ একটু বেশি হালকা। রোদের আলোয় ছিল গায়ে ছিল না কোনো তেজ, বরং যেন মোলায়েম এক ছোঁয়া। সবার ঘুম ভাঙে ধীরে ধীরে। রায়ান বারান্দায় দাঁড়িয়ে ছিল। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি তার। নাম না জানা প্রেয়সীর চক্করে। তার হাতে এক কাপ কফি, চোখে কিছু অনাহুত চিন্তা। আজকের সকালটা অন্যরকম। আজ মায়ের কাছ থেকে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে যেতে হবে। তার জীবনের এক অচেনা সম্পর্ক আজ শেষ হবে। নাস্তার টেবিলে সকালের নাস্তার জন্য ডাকা হলো। রুদ্র এখনো নিচেই নামেনি, ঘুমাচ্ছে সম্ভবত। রায়হান চৌধুরী ব্যবসার কাজে কাল রাতে চট্টগ্রাম গেছেন। রামিলা চৌধুরী চুপচাপ, যেমনটা তার স্বভাব। রায়নও খুব একটা কিছু বলছে না, তবে সে সুযোগ খুঁজছে কখন বলবে সইয়ের কথা। নাস্তা শেষ হতে সে বলল, আম্মু, আমি অফিস যাব 1 ঘন্টার মধ্যে। ওর থেকে সইটা করে দাও, আমি নিজে সাইন করে দিয়েছি। কাগজটা তোমার কাছেই থাক। রামিলা চৌধুরী চুপ থেকে কিছু সময় অতিবাহিত হওয়ার পর বলেন, রায়ান, বিয়েটা ছেলে খেলা নয়। আমি তোর আব্বুকে তোর এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছি। তিনি মোটেও খুশি নন। আমরা দুজনেই চাই তুই আরও একটু ভেবে দেখ। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেই নিয়েছি, তা পরিবর্তন হবে না। আশা করি তোমরা দুজন আমার সিদ্ধান্তের সম্মান জানাবে, অন্তত পক্ষে এখন, কারণ এখন আর আমি ছোট নেই। ছেলেকে বোঝাতে ব্যর্থ রামিলা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তুই যা চাইছিস তাই হোক। একটু দাঁড়া, আমি মীরাকে ডেকে দিচ্ছি। ও নিচে আসলে সাইন করিয়ে তোকে পেপারস দিয়ে দিবে এখনই। 10 বছর আগে কাবিননামায় রায়ান তার বাচ্চা বউয়ের নাম পড়েছিল, যা সময়ের সাথে সাথে তার স্মৃতি থেকে লোপ পেয়েছে। আজ আবার মায়ের কাছ থেকে সেই নামটাই শুনল, মীরায়া। রামিলা চৌধুরী উচ্চ গলায়, মীরা, মীরা মা। জি মামুনি। রায়ান প্রথম মীরার আওয়াজ শুনে আপ্লুত। কি মিষ্টি সে স্বর, তবে সেই মিষ্টতা তার মুখে প্রকাশ পেল না। একটু কাজ আছে, নিচে আয় তোমা। আসছি মামুনি। উপরে নিজের ঘর থেকে বের হয় মীরা। আজকের দিনটা তার স্বপ্নের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে সে। মীরা আজ পরেছে স্কাই ব্লু কালারের কুর্তি আর কাঁধে ইউনিভার্সিটি ব্যাগ, পায়ে নুপুর, হাতে সাদা চুড়ি, চুলগুলো খোলা, নরম ঢেউ খেলানো, কানে ছোট্ট দূর সাজগোজ প্রায় নেই বললেই চলে। তবে সে এতটাই সুন্দর যেন শ্বাসটাই তার আপন। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে একটা হালকা ছন্দে যেন। সেই মুহূর্তে রায়ান যেন না মাথা ঘুরিয়ে তাকায়, ঠিক তখনই তার চোখে পড়ে সেই অপরূপ সুন্দরী নারী, যার প্রতি সে আসক্ত হয়ে পড়েছে প্রথম ঝলকে। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, শুধু কিছু মুহূর্তেই যেন তার নিঃশ্বাস আটকে যায়। এই মেয়েটা, এই চোখ, এই হাসি, যাকে আমি সেদিন বৃষ্টিতে দেখেছিলাম আর কল্পনায় 1000বার চেয়েছে, এই এই মেয়েটাই মীরা। মীরা আমার বিয়ে করা বউ। রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। তাকে দেখেও মীরাও এক ঝলক তাকিয়ে থাকে। বাড়িতে নতুন মুখের আবির্ভাব কখন হলো বুঝে উঠতে পারছে না, তবে সে চোখ সরিয়ে নেয় না। দেখেই চলেছে যেন সে চেনে তাকে। রায়ানের চোখ নিচে গিয়ে আটকে যায়। নুপুরের আওয়াজ, তারপর উঠে যায় চুলের দুলনিতে, তারপর চোখ, ছোট, মুখ, গলা অবধি এসে দাঁড়ায়। তার ভেতরটা বলে, আরে না, এই মেয়েটা এত সুন্দর, এত স্নিগ্ধ, ও আমার বউ, আমার নিজের। পরবর্তীতে আবার নিজের মুখে স্নিগ্ধ হাসি মুখে রেখে মনে মনে বলে, উফ, ধুর, কি বলছি, বউ অন্যের হবে কেমনে? আমারই তো, আমার বউ চান, আমার হৃদ পাখি। মানে আমি কাল প্রথম দেখেছি আর প্রেমে পড়ে খুঁজে বেড়ালাম, এখন হঠাৎই আমার বউ হয়ে হাজির। তার মানে এই দাঁড়ায় কাল রাতেও আমি ভুল দেখিনি, আমার হৃদ পাখি আমার বউকে দেখেছে। তার ভেতরে অনুভূতি এতটাই মিষ্টি হয়ে পড়ে সে নিজের মনে হাসে। হঠাৎই তার ডিভোর্সের কথা মাথায় আসে রায়ান নিজের মনে মনে। না না, এত সুন্দর স্ত্রীর সাথে কার ডিভোর্স হয়? আমি আমার প্রথম প্রেমকে স্ত্রী হিসেবে পেয়েছি, আর 10 বছর আগে। না, অসম্ভব। আমার বউ শুরু থেকে শেষ অবধি আমার থাকবে। সুতরাং বউ, তুমি আমার, তোমাকে আমি মুক্তি দিচ্ছি না, এই জন্ম অন্তত নয়।
রায়ান নিজের মনে যেন সংসার বেঁধে ফেলেছে মীরাকে নিয়ে। মুখে হাসি দেখে না গেলেও মনে যেন শরীরে নেই উঠছে। রায়ান আর রামিলা চৌধুরী যেখানে দাঁড়িয়ে আছেন, মীরা সেদিকে এগিয়ে আসছে, ব্যাগ কাঁধে, চোখে উজ্জ্বলতা, তবে তার চোখ যেন পড়ছে না রায়ানের থেকে। মীরা নিচে নেমে সোজা রামিলা চৌধুরীর সামনে এসে দাঁড়িয়ে বলে, গুড মর্নিং মামুনি, কিছু বলবে? গুড মর্নিং মা। কিছু তো বলবি? আগে এটা বল, এত সকালে রেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি ভর্তির কাজটা শেষ করতে যাচ্ছি, যদিও সময় আছে এখনো, তবে আমি আর দেরি করতে চাই না। আজই ভর্তি হয়ে ঢাবিয়ান হয়ে যাব। মীরার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল রায়ান। আশ্চর্যতা বিস্ময়তা চূড়ান্ত পর্যায়ে আছে সে মীরাকে দেখে। তার সামনেই তার বউ, সে প্রিয় মুখটা, যা একবার তার দেখে তার আবার দেখার তীব্র ইচ্ছা জেগেছে মনে। রায়ানের এই সব চিন্তা যেন এক পলকে উধাও হলো মীরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কথা শুনে। সে আনমনি বলল, ঢাবিয়ান? মানে তার সেই পিচ্ছি বউটা এখন ভার্সিটিতে পড়ে যাচ্ছে, তার আবার ঢাবিতে? বাহ! খুব সম্ভবত তার মনে এক গৌরবের সৃষ্টি হলো, যেন যে তার বউ ঢাবিতে পড়ার মতো মেধা রাখে। রায়ানের প্রশ্নসূচক প্রতিক্রিয়া। মীরায়া আবারও ফিরে তাকায় রায়ানের দিকে। এবার যেন দুই জোড়া চোখ এক হলো সম্পূর্ণভাবে। রায়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মীরার দিকে, মীরাও ঠিক তাই। দুজনের তাকানোর সময়কাল একটু দীর্ঘ হতেই রামিনা হালকা কাশি দিয়ে তাদের মনোযোগ ভঙ্গ করলেন। মীরা, তোদের আগে কখনো দেখা হয়নি, তাই হয়তো চিনতে পারছিস না। ও আমার বড় ছেলে রায়ান, কাল রাতেই আমেরিকা থেকে দেশে ফিরেছে। মীরা রায়ানের কথা শুনে এক রাশ উত্তেজনায় মুখে হাসি নিয়ে রায়ানের দিকে তাকাতে, রায়ান মায়ের মুখে তার পরিচিতি দেওয়ার পর অত্যন্ত উৎসুক মনে মীরার দিকে তাকায়। মনে তার এক প্রশ্ন, এখন মীরা প্রথমবারের মতো তার সাথে কথা বলবে, তার উদ্দেশ্যে কিছু বলবে, কি বলবে? মীরা রায়ানের অপেক্ষার অবসান ঘটিয়ে মীরা নীরবতা ভেঙে সজোরে বলে উঠল, ও, এই তাহলে দ্য গ্রেট রায়ান চৌধুরী, ফাইনালি দেখা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন রায়ান ভাইয়া? আস্তাগফিরুল্লাহ। রায়ানের মীরার মুখে প্রথম দিনে ভাইয়া ডাক শুনে কাশি উঠে যায়। মীরায়া আর রামিলা চৌধুরী হকচকে উঠল। ও মা, হঠাৎ কি হলো আপনার রায়ান ভাইয়া? পানি খাবেন? পানি এনে দেবো? নওসিবিল্লাহ। বেশি এনে দিয়েছে আমরি, সব আশায় পানি ঢেলে দিয়ে এখন পানি অফার করছে। রানের কাশির গতি কমে এলো, সে নিজেকে শান্ত করে মীরার দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। কারণ না বুঝলেও মীরা রানের তাকানোতে রাগের ঝলক ঠিকই দেখতে পায়। মীরা রানের চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারে না, রামিলা চৌধুরীর দিকে ঘুরে জিজ্ঞেস করে, মামুনি, তুমি আমায় ডাকছিলে কেন? কারণটা তো বললে না। রামিলা চৌধুরীর হাতে থাকা ডিভোর্স পেপারটা মীরার দিকে বাড়িয়ে দিয়ে কিছু বলতে যাবে, তার আগে রায়ান পেপারটা তার মায়ের হাত থেকে নিয়ে নিল ছো মেরে এবং নিজের পেছনে লুকিয়ে ফেলল। রায়ানের এমন আচরণে মীরা ও রামিলা চৌধুরী দুজনেই আশ্চর্য হয়। তারা একই সাথে রায়ানের দিকে তাকালে রায়ান তাদের দুজনের চোখে পরপর তাকিয়ে তাদের প্রশ্নসূচক চাহনি দেখে সে নিজের এহেন কাজের মন গড়া কারণ বিশ্লেষণ করার চেষ্টা করতে যাবে। ঠিক এমন সময় হঠাৎ রায়ানের ফোনটা বেজে ওঠে। মাহির কল দিয়েছে। সাধারণত মাহিরের কল দেখলে সে বিরক্ত হয়, কারণ কল ধরা মাত্র ও শুরু করে ঠাট্টা মস্করা, নিত্যদিনের অকারণ বকবক। রায়ানও মজা করে গালি দেয়, খ্যাপায়, কিন্তু গভীরভাবে ওদের সম্পর্কটা ছিল একেবারে দুষ্টু মিষ্টি। কিন্তু আজ পরিস্থিতি অন্য। রায়ানের মনে মনে যেন এক প্রসাদের হাওয়া বয়ে গেল। মনে মনে সে ভীষণ খুশি হলো, যেন এ যাত্রায় পার হয়ে যাওয়ার অজুহাত সে পেয়েই গেছে। রায়ান নিজের মন গড়া কাহিনী তৈরি বাদ দিয়ে সাথে সাথে খাবার টেবিল থেকে ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে অযথা একরকম ব্যস্ততা দেখিয়ে বলে, ও শিট, আমি তো ভুলেই গেছিলাম। আজ আমার মাহিরের সাথে সাইটে যাওয়ার কথা ছিল আম্মু। আমার লোডে লেট, আই হ্যাভ টু গো, বাই বাই। এক নিঃশ্বাসে রায়ান নিজের কথাগুলো বলে একবার মীরার দিকে তাকায়। মীরা ঠিক রায়ানের চোখেই তাকিয়ে আছে বিস্মিত হয়ে, যেন সে চোখ দুটোতে কিছু খুঁজছে। রায়ান মীরার তেমন গড়ল দৃষ্টি নিতে না পেরে চোখটা একটু সরিয়ে নিয়ে কানে ফোন ধরে মীরার গা ঘেঁষে তাকে পাশ কাটিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। মীরা আর রামেলা চৌধুরী যেন কিছু বুঝে ওঠার আগেই পরিবেশে শান্ত হয়ে গেল। দুজনই হতবাক হয়ে রায়ানের উপরে উঠে যাওয়ার দৃশ্য দেখতে থাকে। রায়ান সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই বলল, হ্যালো দোস্ত, আমি আসছি, একটু ওয়েট কর। মাহির ফোনের অপর পাশ থেকে রায়ানের অপ্রাসঙ্গিক কথা শুনে রায়ানের উদ্দেশ্যে বলল, কোথায় ওয়েট করব?
তুই তো কিছু বলিসনি ভাই, আমি তো বাসায় আমার রুমে। ফোনটা হাতে নিয়ে রায়ান দ্রুত গতিতে রুমে ঢুকে দরজা বন্ধই করলো। তখনও তার বুকের ভেতর কেমন একটা অস্থিরতা। ফোনটা কানে নিয়ে রায়ান হঠাৎ উচ্ছ্বাসিত হয়ে এক নিঃশ্বাসে বলেই ফেললাম, দোস্ত, তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না রে, আমার ভাই। ভাইও না, আমার জান, কলিজা। মুয়া। মাই রায়ানের কথা চোখ ছোট ছোট করে একবার কান থেকে ফোনটা সরিয়ে আবারও চোখের সামনে এনে দেখে নিল সে রায়ানের সাথেই কথা বলছে কিনা। পর মুহূর্তে আবারও ফোন কানে ধরে বলে, দেখ দোস্ত, আমি স্ট্রেইট। আমার মেয়ে মানুষ ভালো লাগে। আমি তোকে শুধুই বন্ধু ভাবি, আমার নিজের ভাইয়ের মতো। তুই যেমন ভাবছিলি, আচ্ছা, তুই যেমন ভেবেছিলি আমি ওই রকম না আসলে। এই কারণেই তোর ভাবিকে সহ্য হয় না। আগে বলতি একটা ভালো ছেলে খুঁজে দিতাম ওই ধরনের। রায়ান ফোনটা কানে নিয়ে হেসে উঠল, বলল, এই যে হলো আবল তবল বকা। আচ্ছা থাক, আজ আর কিছু বলবো না তোকে। ভাই, এতদিনে কাজের মতো একটা কাজ করলি, একদম সময়ের মতো একটা কল দিলি, জানিস? উফ, কি টাইমিং! বাহ বাহ, আমি যার টাইমিং এত খারাপ তার দ্বারাও পারফেক্ট টাইমিং সম্ভব হলো। ভাই, তুই আমার লাইফ সেভার। আরো 5 মিনিট দেরি করলে আমার কপাল থেকে সুখ, শান্তি, বউ সব একসাথে একটা সাইনের মাধ্যমে বিদায় নিত। তোর এক ফোন আমি বড় বিপদ থেকে বেঁচে গেলাম। রায়ান সুখ শান্তি বলার পরেও বউ শব্দটা যেন কেন জানি আনমনে বলল, যাতে সেটা শ্রবণযোগ্য না হয়। মাহির মজা করে বলল, এত খুশি শোনাচ্ছিস কেন? কারণটা তো বলবি। লাইফ সেভার হলাম কিছু না জেনেই। অনেক জটিল, অনেক জটিল। কারণ দেখা হলে সব তোকে বলবো। ওকে, দেখা হচ্ছে পরে তাহলে। আচ্ছা, যেটা বলতে কল দিয়েছিলাম, একটা বাইক রেস হবে খুব শীঘ্রই। আমি তো আছি, তবে দেশে তোর কখনো বাইক রেস করা হয়নি। তুই অংশ নিতে চাইলে আমাকে বলিস, কেমন? বাইক রাইডিং আমার ইমোশন, না বলার মানে হয় না। তবে এখনকার পরিস্থিতি সামলে পরে জানাচ্ছি তোকে। বাই। ওকে ব্রো, বাই। কথা শেষে ফোনটা রেখে তখন তার বুকের ভেতর থুকপুক থুকপুক শব্দ হচ্ছিল। টেবিলের উপর রাখা ডিভোর্স পেপারটা সে শক্ত করে ধরে আছে। চোখে ভাসছে সেই বৃষ্টি ভেজা মেয়েটি যে আসলে তার স্ত্রী। নিজের মনে এসে ফিসফিস করে বললাম, না, আমি মীরাকে, আমার হৃদ পাখিকে ছেড়ে দিতে পারবো না। 10 বছর আগে হয়তো বিয়ে আমার কাছে অন্যায় ছিল, কিন্তু এখন, কিন্তু এখন এখন এটা আমার ভাগ্য। রায়ান নিঃশব্দে টেবিলের উপর হাত রেখে ভাবতে লাগলো। এবার যার প্রেমে পড়েছে প্রথম দেখায়, ঝাড় ভেজা চোখ, ভেজে ঠোঁট আমাকে পাগল করে দিয়েছিল, সেই মেয়েটি আমার স্ত্রী। আমি তাকে ছেড়ে দেব? অসম্ভব, মৃত্যু পর্যন্তও নয়। তার শরীরের প্রতিটি বাঁক, তার মায়াবী হাসি, তার নিষ্পাপ চোখ আমাকে অস্থির করে তুলেছে। কি অসহ্যকর মোহ তার প্রতি। আমি তাকে চাই শুধু আমার জন্য। সে আমার হয়ে গেছে। রানের বুকের ভেতর এখন হাজারো ঝড়। এদিকে নিচতলার লিভিং রুমে বসে আছে মিরায়া আর রামিলা চৌধুরী। দুজনে স্তব্ধ হয়ে আছে। রানের হঠাৎ আচরণে তারা অবাক। ডিভোর্সের ব্যাপার চাইছিল, আবারও এক মুহূর্তে ছিনিয়ে নিয়ে গেল। রামিলা চৌধুরী কিছু বলার মতো না শব্দ খুঁজে পেল আর না সুযোগ পেল। আর মিরায়া, সে তো এখনো জানেই না আসলে কি ঘটেছে। সে জানে না তার বাল্য বিবাহের গল্প, জানে না রায়ান তার স্বামী। এতদিন প্রথমবার নিজের চোখে আমেরিকা ফেরত রায়ানকে দেখলো। সে যখন সিঁড়ি বেয়ে নামছিল, মুহূর্তে পুরো বাড়িটার পরিবেশ যেন পাল্টে গিয়েছিল। মীরার দৃষ্টি আটকে গিয়েছিল একেবারে উপরের দিক থেকে। রায়ানের উচ্চতা যেন ভয় ধরানো, আবার মুগ্ধতাও জাগানো। চারপাশে দাঁড়ানো মানুষদের থেকে মাথা উঁচু করে থাকা এই ছেলেটা যেন অন্য এক জগৎ থেকে নেমে এসেছে। তারপর চোখ গেল শরীর গঠনে। ঢিলে শার্টের ভেতরে থেকেও বোঝা যাচ্ছিল ফিটনেসের ছাপ, প্রশস্ত কাঁধ, সোজা বুক আর হাতের মাংসপেশি। হাঁটার সময় শার্ট হালকা নড়ে গিয়ে তার সিক্স প্যাকের আভাসও যেন চোখেই লাগলো। আজ সকালে প্রথমবারের মতো রায়ানকে চোখের সামনে দেখেছে মিরায়া। আমেরিকা ফেরত এই যুবক, উচ্চতায় লম্বা, শরীরের গঠন মুগ্ধ করার মতন, একেবারে যেন সিনেমার নায়ক। মীরার বুকের ভেতরটা হঠাৎই কাঁপুনি দিল অদ্ভুত। সে নিজেকে সামলাতে পারছিল না। মীরার বুকের ভেতর হঠাৎ কেমন যেন অস্থিরতা তৈরি হলো। রায়ানের কথা ভাবতেই সে নিজেকে সামলাতে না পেরে মনে মনে ফিসফিস করে বলল, আল্লাহ, ছেলেরা কি শুধু লম্বা চওড়া হলেই হয় নাকি? নাকি কারো মুখও এমন আকর্ষণীয় হতে পারে? এমনও তো হতে পারে ছেলে মানুষও কি এত সুন্দর হয়, এত পরিপূর্ণ।
শুধু উচ্চতার শরীরের গঠনই নয়, তার চোয়ালের ধার, চোখের গভীরতা, হাঁটার ভঙ্গি সবকিছুতেই এক অন্যরকম আকর্ষণ। মানুষটা যেন জন্মেছে তাক লাগানোর জন্য। ছেলে মানুষ কেউ কি এত সুন্দর হতে হয়? তার চোখ আটকে রয়েছিল রায়ানের চোয়ালে ধারালো লাইন, যেটা হাসার সময় আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। গলায় সুস্পষ্ট অ্যাডমাস অ্যাপল এর উপস্থিতি যেন নজর কেড়ে নিতে যথেষ্ট। আবারও তার হাঁটার ভঙ্গি যেন আত্মবিশ্বাসী মোড়ানো প্রতিটি পদকে বলে দিচ্ছে, আমি ভিড়ের সাধারণ মানুষ নই। সেই দৃশ্য মনে পড়তেই মিরায়ার মনে হচ্ছিল সে যেন নিজের অজান্তেই কোনো অদ্ভুত মোহে জড়িয়ে যাচ্ছে। শরীর গরম হয়ে উঠেছে, বুক থুকপুক করছে, তার ভেতর জন্ম নিচ্ছে প্রথম এক অজানা অনুভূতি। মীরার হৃদয়ের তখন অজান্তেই বেজে উঠেছে অন্যরকম ছন্দে। সে নিজের অজান্তে রানের প্রতি আকৃষ্ট হচ্ছে, অথচ জানেই না যে এই মানুষকে সে প্রথম দেখাতে তার নজর করছে সেই মানুষই তার স্বামী। অন্যদিকে রায়নও নিজের ভেতরে নতুন অনুভূতির আবিষ্কার নিয়ে পাগল হয়ে উঠেছে। এতদিন যাকে শুধু কাগজে কলমের স্ত্রী ভেবেছিল, যাকে কখনো দেখেনি, আজ হঠাৎ জানতে পারলো তার প্রথম দেখাতেই মনে গেঁথে যাওয়া অপরূপা সেই বৃষ্টিতে ভেজা মেয়েটি তার আসল বউ। মুহূর্তেই রায়ানের ভেতর আনন্দ, উত্তেজনায় আর নেশা মিলেমিশে এমন এক কাণ্ড ঘটলো যে সে নিজেই নিজের উপর হাসতে লাগলো। সে নিজের মনেই বলল, আহা, কি লাকি আমি। মানুষজন লটারিতে কোটি টাকা জিতে খুশি হয়, আর আমি জিতেছি নিজের স্ত্রীকে। যে মেয়ে প্রথম দেখাতে বুক কাঁপিয়ে দিল, সে আবার আমার বৈধ বউ। আইন কারণে আমার পক্ষে আছে। বাহ, হে আল্লাহ, সব না চাইতে দিয়েছ, এবার বউটাকে পটিয়ে দিও। সে আবারও নিজেকে নিয়েই মজা করে কল্পনা করতে লাগলো। এখন যদি কাউকে বলি যে আমি নিজের বউয়ের প্রেমে পড়েছি, তারা হাসবে, কিন্তু কি করব? মেয়েটা যখন হাসে তখন আমার মনে হয় ওর হাসি দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। ঢাকা শহরে সব লোডশেডিং চলে যায়, আর তার চোখের দিকে তাকলে মনে হয় আমি যেন হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে আছি, গাড়ি আসছে তবুও সরতে পারছি না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। উফ, তবে আমার বউ আমাকে ভাইয়া কেন বলল? না, নিজের মেইল ইগোর কারণে এত বছর এই সুন্দরী বউ ছাড়া থেকেছে, আর পসিবল না। নিজের রুমে নিজের 17 বছরের ছবিটা দেখে বলে উঠল, খুব শখ ছিল না আমেরিকা যাওয়া? এত কিসের কুরকুরানো ছিল, হ্যাঁ? তোর জন্য আজকে আমি বউ ছাড়া। শালা বেশি বেশি বুঝে। আরে বাপ মা যা করে ভালোর জন্যই করে, এটা মেনে নিলে কি এমন হতো? ওই দিন ইগো দেখে আমেরিকা না গেলে এতদিনে বউকে ধরা ছোঁয়া, খাওয়া, বাচ্চা সব হয়ে যেত। ধরছে বালের জীবন। বাট নাও, নো ইগো। অল ডেসপারেশন ফর মাই ওয়াইফ ইজ পার্মানেন্ট। ইগো গেলে চলে, বউ আসবে কোলে। সে একেবারে নেশাগ্রস্তের মতো ফিসফিস করে বলল, না, আমি তাকে ছেড়ে দেব না, মৃত্যু পর্যন্ত নয়। ও আমার আসক্তি হয়ে গেছে। শরীরের প্রতিটি ভাব, প্রতিটি ছায়া, প্রতিটি দৃষ্টি, সবকিছু আমাকে পাগল করে দিচ্ছে। তার বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল, অথচ বাইরের দুনিয়া কিছুই জানে না। রায়ান ফ্রেশ রেডি হতে যায় বের হবে বলে। তার কোম্পানির সাইটে কিছু কাজ আছে। মিরায়া তার ভাবনার ঘোরটা একদম সিনেমার মতোই চলছিল। হঠাৎই মিয়াও করে একটা শব্দ ভেঙে গেল। নিচের দিকে থেকে দৌড়ে এসে তার সামনে থেমে গেল তার মেয়ে জুলিয়েট এসে মীরার পায়ের সামনে বসে পড়ল। লেজ নাড়তে নাড়তে মিউ মিউ করতে তাকিয়ে রইল। মীরা নিচু হয়ে আদর করে বিড়ালটাকে কোলে নিল। চোখ ভরে গেল এক ধরনের প্রশান্তিতে। সে হাসতে হাসতে বলল, আরে জুলিয়েট, তুই না এলে তো আমি একেবারে অন্য জগতে চলে যাচ্ছিলাম। বিড়ালটা মিউ মিউ করে যেন উত্তর দিল, আমি না থাকলে তো তুমি একেবারে প্রেমের কুয়ায় ডুবে যেতে। মীরায়া হেসে উঠল। জুলিয়েটকে কোলে নিয়েই তার মনটা ধীরে ধীরে স্বাভাবিক হলো। রায়ানের প্রতি যে অদ্ভুত টান সে কয়েক মিনিট আগে অনুভব করেছিল, সেটা যেন সাময়িকভাবে ম্লান হয়ে গেল। ঠিক তক্ষুনি রামেলা চৌধুরী কোমল কঞ্চে জাগলেন। নাস্তা করে নিতে মীরা বিড়ালটাকে নামিয়ে দিয়ে রামেলার দিকে তাকালো। জি মামুনি। সে উঠে দাঁড়ালো, চোখে আর কোনো দ্বিধা নেই, যেন সবকিছুর আবার আগের মতো স্বাভাবিক। রামিলা চৌধুরী মৃদু হেসে বললেন, তুমি তো এখন ঢাকায় একা থাকবে পড়াশোনার জন্য, নিজের খেয়াল রাখতে হবে কিন্তু। মীরা হেসে মাথা নাড়িয়ে নাস্তার টেবিলে এসে বসে নাস্তা খেতে থাকলো। নাস্তা খেতে খেতে সে রামিলা চৌধুরীর সাথে হালকা কথাবার্তা শুরু করলো। কলেজ লাইফ, পড়াশোনার প্ল্যান, ঢাকায় থাকা, খাওয়া নিয়ে সবকিছু যেন একেবারে স্বাভাবিক। এমন সময় রায়ান কালো শার্ট, কালো প্যান্ট আর সাথে ইন করে পরে হাতে কালো
কোচা নিয়ে নিচে নামতে নামতে বলল, আম্মু, আমি একটু সাইডের দিকে যাব, কিছু কাজ আছে আমার। নিজের মায়ের দিকে তাকাতেই নাস্তা শেষ করে উঠে মীরার দিকে নজর গেল। মীরাও কাঁধে ব্যাগ নিয়ে বলল, মামুনি, তবে আমিও যাই, তাড়াতাড়ি চলে আসবো ভর্তির কাজ শেষ করে। টাটা। একটু দাঁড়া মা, রায়ান যাওয়ার পথে মীরাকে একটু ওর ক্যাম্পাসে নামিয়ে দিয়ে যাস, একই রাস্তা তো, তাহলে আর কি টেনশন হতো না। মায়ের কথায় রায়ান বেশ খুশি হলো, যেন মেঘ না ছেদে বৃষ্টি। সে তো এটাই চাইছিল তার বউ এর সাথে একটু একা সময়। তবে রায়ান মায়ের কথায় সম্মতি দেওয়ার আগেই মীরা রায়ানের দিকে তাকিয়ে মাথা সুযোগ নাড়িয়ে বলল, না না মামুনি, রায়ান ভাই তো কাজে যাচ্ছে, আমাকে পৌঁছে দিতে গেলে দেরি হয়ে যাবে তো। হি ইজ অলরেডি লেট। রায়ানের মুখটা তৎক্ষণাৎ বেজার হয়ে গেল। মনে মনে বলল, আসলে বেরিয়ে মানুষটি বেশি বোঝে, আমার বউ তার জলত জানতে প্রমাণ। মনের কথা মনে রেখে রায়ান ব্যস্ত কণ্ঠে বলল, আম্মু, আমার দেরি হচ্ছে, কাকে কোথায় পৌঁছতে হবে তাড়াতাড়ি ডিসাইড করো। আই ক্যান নট ওয়েট। আই ক্যান্ট ওয়েট টু শেয়ার মাই কার উইথ মাই লাভলি ওয়াইফ। বেব, প্লিজ সে ইয়েস, প্লিজ প্লিজ। মীরা মা, ঢাকার রাস্তায় তোকে একা ছাড়তে মন চাইছে না। রায়ান বিড়বিড় করে সম্মতি দিল। আমার মন চাইছে না আম্মু, আমার বউকে একা ছাড়তে। তুই যদি রায়ানের সাথে যাস তাহলে আমার একটু শান্তি লাগবে। রায়ান আবারও একই ভাবে। আমারও শান্তি লাগবে এতে আম্মু। মীরা আর আমিলা চৌধুরীর কথায় আর অমত করলো না। সে রাজি হলো রায়ানের সাথে যেতে। রায়ানও আকাশ সমান খুশি। আজ প্রথমবার নিজের স্ত্রীকে সাথে নিয়ে বের হবে। বউকে ভার্সিটিতে ভর্তি করতে নিয়ে যাচ্ছে। কেমন যেন অভিভাবক একটা অনুভূতি হচ্ছিল রায়ানের। রায়ান আদর্শ স্বামীর ন্যায় তার বউয়ের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটাতে তার সাথে তার সঙ্গ দেবে। কথাটা ভেবেই রায়ান মনে মনে বেশ খুশি। আর অন্যদিকে মীরা আর রায়ানের সাথে যাওয়ার ব্যাপারে চিন্তিত ছিল, কারণ এমন অদ্ভুত মোহ তার কখনো কোনো কিছুর প্রতি হয়নি। এরপর মীরা রায়ানের পিছন বার হয়ে যায় বাড়ি থেকে পার্কিংয়ের দিকে। এরপর মীরা আর রায়ানের পেছনে বের হয়ে যায় বাড়ি থেকে। সকালটা ছিল একেবারে অন্যরকম। হালকা রোদ উঠেছে, কিন্তু রোদের মধ্যে যেন একরকম সোনালী কোমলতা ছড়িয়ে আছে। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে, ভেজা মাটির গন্ধে ভরে আছে চারপাশ। শহরের কোলাহল এখনো পুরোপুরি শুরু হয়নি, তাই চৌধুরী ম্যানশনের আঙিনাটা যেন আরো শান্ত, আরো সুন্দর লাগছিল। রায়ান গাড়ির চাবি হাতে নিয়ে পার্কিং লটে এগিয়ে গেল। গাড়ির যেন সকালবেলাটা আলো ঝলমল করছে। সে ইঞ্জিন স্টার্ট দিল। গাড়ির হালকা শব্দ চারিদিকে নীরবতা ভেঙে দিল। ঠিক তখনই মীরাও বের হলো, হাতে ব্যাগ, মুখে সকালবেলা সতেজতা, তবে চোখে মুখে হালকা একরকমের অস্থিরতা কাজ করছে। আজ তার ঢাবিতে ভর্তি হতে যাওয়ার দিন। সে চুপচাপ রায়ানের পেছন হাঁটলো, কিন্তু রায়ানের ডাকলো না। গিয়ে মূল গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রায়ানও গাড়ি নিয়ে আস্তে আস্তে ম্যানশনের সামনে গেটের এসে দাঁড়ালো। গাড়িটা মীরার একেবারে সামনেই থামলো। ভেতরে বসা রায়ান এক মুহূর্ত তাকিয়ে রইল মীরার দিকে। চোখে একরকম অদ্ভুত তৃপ্তি ছিলে। আর শখের নারীর সাথে প্রথমবার বের হচ্ছে বলে কথা। তারপর গাড়ি থেকে নেমে এলো সে। একেবারে হেঁচে গিয়ে গাড়ির সামনের সিটটার দরজাটা নিজ হাতে খুলে দিল। একটু দুষ্টু ভঙ্গিতে বলল, এই যে মিস ঢাবি, এখানে দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম? এই সিটটা আপনার জন্য রিজার্ভড। কিন্তু এর আগে মীরা যেন দ্রুততা দেখে পিছনের সিটের দরজা খুলতে চেষ্টাই করছিল, কিন্তু যেন কোনোভাবে রায়ানের পাশে বসতে হবে এমনটা যাতে না হয়। রায়ান ঠোঁটে চাপা এক চিলতে হাসি আলো। তার চোখে মুখে ফুটে উঠল অদ্ভুত মজা, যেন বুঝে ফেলেছে মেয়েটা যত নিজেকে দূরে রাখতে চাক, সে শেষমেশ তার কাছে এসে ধরা পড়বে। রায়ান গাড়ি দরজা খুলে এক চিলতে হাসি দিল। ও হ্যালো, কি করছো? আমি দরজা খুলে দিয়েছি, দেখছো না বুঝি? পেছনের সিটের দরজা কেন টানছো? মীরা একটু অপ্রস্তুত মুখে জবাব দিল, গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে। না মানে, আমি সামনে আপনার সাথে বসবো, আপনার সমস্যা হবে হয়তো, তাই আম, আপনার এত কষ্ট করার দরকার নেই। রায়ান চোখ মুখ কুঁচকে মজারও ও সম্ভবত একটু গম্ভীরতার সুভঙ্গিতে তাকালো। ও তাই নাকি? তুমি কি আমার ড্রাইভার ভেবেছো নাকি? মানে তুমি পিছনের সিটে বসবে আর আমি হ্যান্ডসাম ড্রাইভারের মতো সামনে বসে তোমায় নামিয়ে দিব? বাহ, বেশ আইডিয়া। এই মেয়ে, এত বেশি বুঝো কেন? আমি তোমাকে বলেছি আমার সমস্যা হবে। মীরা হালকা বিরক্ত হয়ে ছোঁচ কামড়ালো। না ভাইয়া,
মীরা একবার একদম চুপচাপ হয়ে গেল। জবাব দিতে চাইলো, কিছু বলতেও পারলো না। বাধ্য হয়ে ধীরে ধীরে সামনের সিটের দিকে এগিয়ে গেল। রায়ান আবারও বইয়ের মুখে ভাইয়া শুনে তেতে উঠল। রায়ান দরজা খুলে দাঁড়িয়ে থাকা অবস্থায় মীরা যখন সামনের সিটে বসে, এমন সময়ের আগে তার দুই হাত মীরার দিকে দিয়ে পালানোর পথ বন্ধ করে খুব জোরে করে বলল, ওই, কোন জন্মের ভয় লাগে তোর? হ্যাঁ, আমার বাবা মা আর তোর বাবা মা কি এক যে ভাই ডাকছিস আমাকে? আর একবার ভাই বললে। রায়ান নিজের কথা শেষ করলো না। অপরদিকে মীরা সম্পূর্ণ অবাক যে রায়ান ভাইয়া বলতেই তাকে তুই করে সম্বোধন করলো। তবে সে তো রায়ানের ছোট, রুদ্র তো তাকে তুই বলে। তাই ওইদিকে আর মনোযোগ না দিয়ে রায়ানের প্রশ্নের উত্তর দেয়। তা সত্য, তবে ভাইয়া আমি তো আপনার ছোট, আর রুদ্র ভাইয়াকেও আমি ভাইয়া বলি। আপনি তার বড় ভাই, তাই আপনাকেও ভাইয়া বলেছি। দুনিয়ার সব তোর ভাই, একমাত্র আমি ছাড়া, বুঝছিস? আমাকে আর ভাইয়া ডাকবি না, চাইলে অন্য কিছু ডাকবি। মীরা তখন তার অজান্তেই শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পেল। প্রথমবারের মতো কোনো পুরুষ এত কাছে এসেছে, তাও হাত সুদর্শন। মীরায়া দৃঢ় চেতা হয়ে নিজেকে সামলে মৃদু আওয়াজে যে মাথা নিচু করে বললাম, ভাইয়া কেন ডাকা যাবে না রায়ান ভাইয়া? আর অন্য কিছুই ভাবি কি ডাকবো আপনাকে? রায়ান মীরার মুখের দিকে একটু ঝুঁকে ছোট রহস্যময় হাসি নিয়ে বলল, শোন আমার হৃদ পাখি, আমার ভাই শব্দতে অ্যালার্জি আছে, তাই ভাইয়া ডাক নিতে পারছে না। আর খুব অস্বাভাবিকভাবে আমার এই অ্যালার্জিটা কেবল তোমার ক্ষেত্রেই কাজ করছে। রায়ান কিছু সময় নিয়ে দুষ্টু হাসি দিয়ে ভেবে আবার বললাম, এক কাজ করো হৃদ পাখি, তুমি বরং আমাকে ভাইচান বলে রাখো। যেহেতু তোমার ভাই ডাকার খুব ইচ্ছে, তবে ওই যে বললাম আমার অ্যালার্জি আছে, তাই ভাই বাদে শুধু জান ডাকতে পারো। মীরা এবার যেন আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। মনে মনে ভাবলো, রায়ান কি তার সাথে মজা করছে না সিরিয়াসলি ফ্ল্যাট করছে। সে বড় বড় চোখ করে রায়ানের দিকে তাকিয়ে থাকলো, কিছুই বলতে পারলো না। মুখে যে সব শব্দরা চুপ হয়ে গেছে। তার সামান্য লজ্জাও করছে, যার কারণে শুভ্র সাদা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। রায়ান মীরাকে এমন অস্বস্তিকর ভাবে লজ্জা পেতে দেখে চোখ কামড়ে হাসল। পরক্ষণে মীরার গালে চোল পড়া ডান গালচা আলতো হাতে টিপি দিল। মীরা রায়ানের স্পর্শে মৃদু কেঁপে উঠল। প্রথম ছোঁয়া যেন রন্ধ্রে রন্ধ্রে দোলা দিয়ে গেল দুজনের মনেই। রায়ান মীরার পথ ছেড়ে গাড়ির ছাদে নিজের হাত রেখে মীরাকে জায়গা করে দেয় গাড়ির ভেতরে গিয়ে বসার জন্য। মীরা হতভম্ব হয়ে বাধ্য হয়ে সামনের সিটে বসতে গেল। সে ভেতরে ঢুকতে রায়ান হাত বাড়িয়ে গাড়ির ছাদের দিকে ইশারা করলো, সাবধানে, মাথা লাগাবে না। তোমার এই মাথাটা কিন্তু আমার জন্য ভীষণ দামি, মানে খুব প্রিয়। সে ভিতরে ঢুকতে রায়ান হাত বাড়িয়ে গাড়ির ছাদের দিকে ইশারা করলো। মীরা একবার চোখ পাকিয়ে চুপচাপ বসে গেল। রায়ান হাসি মুখে দরজা বন্ধ করতে ফিসফিস করে বলল, এই তো ঠিক জায়গায় বসেছ। তোমার আসন কখনোই পেছনে না, সবসময় আমার পাশে বেব। মীরা গাড়িতে বসে উঠে আর রায়ান গাড়ির অপর পাশে গিয়ে ড্রাইভিং সিটে বসে। স্ত্রীর পাশে বসে রায়ানের খুব সতেজ লাগছিল নিজেকে। মীরা গাড়িতে উঠে চুপচাপ জানলার বাইরে তাকিয়ে রইল, কিন্তু সিট বেল্ট পরার নামই করলো না। রায়ান কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হালকা মুচকি হাসলাম। ম্যাডাম, সিট বেল্টে পড়বেন না নাকি আমার উপরই ভরসা করে বসে আছেন? ও, আমি খেয়ালই করিনি। কথা শেষ হবার আগে রায়ান হালকা হেলান দিয়ে তার দিকে ঝুঁকে এলো। একেবারে খুব কাছাকাছি চলে আসতেই মীরার নিঃশ্বাস আটকে গেল। রায়ানের পারফিউমের তীব্র গন্ধে হঠাৎই যেন বুকের ভেতর ঢেউ তুলল। চুপচাপ থাকো, আমি পড়িয়ে দিচ্ছি। রায়ানের গলাটা অদ্ভুত গম্ভীর আর নিঃশব্দ শোনালো। মীরা আর বুক কেঁপে উঠল। আপনি বসুন, আপনাকে কষ্ট করতে হবে না, দরকার নেই, আমি নিজেই। কথাটা শেষ করার আগেই রায়ানের আঙুল তার গলার কাছে ছুঁয়ে গেল। ধীরে ধীরে সিট বেল্ট টেনে এনে কাঁধের উপর দিয়ে বেঁধে দিল। প্রতিটি নড়াচড়া যেন ইচ্ছে করে বেশি সময় নিচ্ছে, সর্বোচ্চ সুযোগের ব্যবহার করছে মীরাকে একটু ছুঁয়ে দেখতে। রায়ান ঠোঁট পাকিয়ে ফিসফিস করে বলল, শোনো হৃদ পাখি, আমি ছাড়া এই সিট বেল্ট লাগানোর অধিকার কেউ যেন না পায়। আর এটা কষ্ট না, ইটস মাই প্রিভিলেজ। মীরা হকচকিয়ে চোখ নামিয়ে ফেলল। তার গাল লাল হয়ে উঠেছে। আপনি অনেক বেশি কথা বলেন।
রায়ান মৃদু হেসে আরো কাছে ঝুঁকলো। তার চোখে দুষ্ট ছেলে। তুমি না চাইলে চুপ থাকবে, তবে মনে রেখো তখন মুখে কথা না হলে অন্যভাবে ঠিকই হবে। সে সিট বেল্ট লক করতে করতে ক্লিকের শব্দ হতে মুহূর্তটা ভেঙে গেল। কিন্তু দুজনের চোখ চোখ আটকে রইল কয়েক সেকেন্ডের জন্য। রায়ান আসনে ফিরে বসতে বসতে ছুট বাকিয়ে বলল, এখন নিশ্চিন্তে বসো, তোমার সেফটি আমার হাতে। তো অভিনয় না করলেই পারতেন। অভিনয় না, এটা দায়িত্ব। তবে স্বীকার করছি, এই দায়িত্বটা আমি ভীষণ এনজয় করব। মীরা কেবল শুনে যাচ্ছে, তার মুখে কোনো কথা নেই। সব যেন গলার মাঝে এসে জমাট বেঁধেছে। রায়ান পরবর্তীতে নিজের সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে শুরু করে। চৌধুরী বাড়িতে সোরায়া ঘুম থেকে উঠতেই রেডি হয়ে নিচে নামার জন্য ঢাকায় এসে নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে। কিছুদিন গিয়ে কলেজে বেশ আপন করে নিয়েছে, সেই সাথে তার নতুন কিছু বন্ধু হয়েছে। নাস্তা শেষ করে সোরায়া তার কলেজের রাস্তায় রওনা দেয়। দুপুরে ব্যস্ত রাস্তাটা তখন ভিড়ভাট্টা ভরেই উঠেছে। চারপাশে মানুষের চলাফেরা করছে গাড়ির হর্নে, কান ঝালাপালা। মাঝখানে হঠাৎ করেই তিনজন দুষ্কৃতিকারী এক অসহায় দম্পতিকে নির্দয়ভাবে ধাক্কা দিচ্ছিল। ঠিক সেই সময় মাহির এগিয়ে এলো। মাহিরের চোখে একরকম দৃঢ়তা, যেন অন্যায়ের সামনে দাঁড়ানো তার জন্মগত স্বভাব। সে হাত বাড়িয়ে বৃদ্ধ মানুষটিকে আড়াল করলো, আর মুহূর্তের মধ্যেই তার মুঠি তিনজনকে সামলাতে লাগলো। যাওয়ার পথে হঠাৎই জ্যামে পড়ে সোরায়া। সামনে কিসে যেন হট্টগোল চলছে রাস্তায়। সে বিরক্ত হয়ে রিক্সা থেকে নেমে সামনের দিকে যায়। কি হয়েছে তা দেখতে ভিড় ছেলে সোরায়া একটু সামনে এগোতেই দেখতে পেল এক ছেলে কিছু বখাটে লোকেদের সাথে মারামারি করছে। সোরায়া কৌতূহলে তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞেস করল, রাস্তার মাঝে এরা এমন মারামারি কেন করছে জানেন আঙ্কেল? আরে আর বলো না মা, যা দিনকাল পড়েছে। এই যে এই ছেলেটাকে দেখছো যে মারছে লোকগুলোকে, ওই ছেলেটা ভালো মানবতার খাতিরে এই দম্পতি সাহায্য করতে এগিয়ে গেছে, আর এখন নিজেই ঝামেলায় জড়িয়ে পড়লো। লোকটা মারামারি করতে থাকা মাহির আর এক দুস্থ দম্পতির দিকে নির্দেশ করে কথাগুলো বললেন। এটা কেমন সাহায্য হলো? এমন মারামারি করে কি সাহায্য হয়? উনি ভালো হলো কিভাবে? আরে এই দম্পতি নতুন ঢাকায় এসেছে চিকিৎসার জন্য, আর এই শয়তান লোকগুলো তাদের ভয় দেখিয়ে তাদের থেকে টাকা নিয়ে যাওয়ার এই ছেলেটা এসে প্রতিবাদ করে, আর ওই বদমাশগুলো একসাথে হামলে পড়ে ওর উপর। তবে দেখো সে নিজেই একসাথে তিনজনকে রায় পেটাচ্ছে। লোকটার মুখে সম্পূর্ণ ঘটনার বর্ণনা শুনে সোরা মুগ্ধ হয়ে একবার তাকায় মাহিরের দিকে। হঠাৎই যেন চোখগুলো অবাধে হয়ে এলো অবোধ। আসলে সে কোনো ভাবে সরাতেই পারছে না চোখ, আর না পলক পড়ছে। মাহির আজ সাধারণ একটা কালো ফিট শার্ট পরেছিল, হাতা গুটিয়ে রেখেছিল কোনোই পর্যন্ত। শক্তপোক্ত বাহুগুলো যেন আলাদা করে দৃশ্যমান হচ্ছিল। প্রতিটি খুশি তার বাহুর পেশিগুলো টান টান হয়ে উঠেছিল। দৃশ্যটা যেন সিনেমার হিরোর মতন। কালো প্যান্টের সঙ্গে তার লম্বা দেহটা একদম নিখুঁতভাবে ফুটে উঠেছিল। ঘামে ভিজে তার কপালের পড়ে থাকা কিছু চুল চোখে এসে পড়েছিল, আর সেগুলোই সরে দিতে না দিয়ে সে বারবার মাথায় ঝাঁকাচ্ছিল। সেই মুহূর্তগুলোতেই সোরায়ার মনে হচ্ছিল এমন অস্বাভাবিক নজর কারা কেউ হতে পারে। লোকগুলো পালিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মাহির নিঃশ্বাস ফেলল গভীরভাবে, তারপর অসহায় দম্পতিকে দাঁড় করিয়ে তার হাতে টাকা তুলে দিল। সেই দৃশ্য সোরায়া বুকের ভিতর যেন কাঁপন ধরালো। তার চোখে মাহির শুধু একজন সাধারণ ছেলে নয়, বরং যেন এক অবলম্বন। তার চোখে দারুণ দৃঢ়তা, ঠোঁটে হালকা রাগের রেখা, আর শরীরের প্রতিটি মুভমেন্ট একরকম অদ্ভুত পৌরুষালী সৌন্দর্য। সোরার বুকের ভেতর থেকে নিঃশব্দে একটি দীর্ঘশ্বাস বের হলো। মানুষটা যেমন সাহসী তেমনই সুদর্শন। বুকের বাম পাশে হাত রেখে বলল, আহা, হালকা করে ক্রাশ খেয়ে গেলাম। রায়া নির্বিকার চিত্তে গাড়ি চালিয়ে যাচ্ছে তার পাশে। মীরা একদম চুপচাপ জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মীরা নীরবতা রায়ানের মনে ঝড় তুলছিল। তার মনে হচ্ছিল আর একটু সময় মীরা নীরবতা সাহিত্য পেলে সে আর নিজেকে আটকে রাখতে পারবে না স্বামীর অধিকার ফলানো থেকে। তাই রায়ান উপায়ন্তর খুঁজে না পেয়ে নিজেই বলে উঠল,
কি সমস্যা? কিছু বলছে না কেন? রানের হঠাৎ প্রশ্নে মীরা চমকিত হয়ে রানের পানে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে। জি, কি বলবো? যা ইচ্ছে করে তোমার বলতে। তুমি বললে আমি সব শুনতে রাজি। জাস্ট লাইক অ্যান অবিডিয়েন্ট বয়। মীরা রানের আগা মাথা না বুঝে শুধু কথা এড়ানোর প্রশ্ন করলো। গাড়িটা কি আপনার? তুমি কি গাড়ির মালিকানা নিয়ে জিজ্ঞেস করলে? জি। হ্যাঁ, এটা আমার জীবনের প্রথম কার, যা আমি বাংলাদেশে কিনেছি। আর এই একই রকম আরেকটা আছে আমেরিকায়। গাড়ির মালিকানা বাদে গাড়ির মালিকের বউয়েরও মালিক, মানে তোমার মালিক। মীরা হকচকিয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো। কি ভাইয়া, আপনি কি বিবাহিত নাকি? কথা শেষ হওয়ার আগে রায়ান ঠোঁট কামড়ে বিরক্ত মুখে বলল। আহা, আমার ভাইয়া? ভাইয়াটা শুনলে মনে হয় বয়স 30 বছর বেড়ে গেল। তোমাকে না বললাম হৃদ পাখি, তোমাকে না বললাম হৃদ পাখি, আমাকে ভাইজানের ভাই বাদে শুধু জান ডাকতে। ডাটা কত ছোট, যেন কানে মধু ঝরে। উফ। আমি এসব অদ্ভুত নামে ডাকবো না। রায়ান মজার ভঙ্গিতে ঝুঁকে মাথা একটু নিচু করে সিটের গায়ে হাত রেখে বলল। আচ্ছা, তোমার যেটা ভালো লাগে ডেকো, তবে শর্ত আছে। শুধু সামনের সিটে বসে ডাকতে হবে। পেছনের সিটে বসে তুমি ডাকলে হয়তো সে ডাকে সারা স্বাভাবিক হবে না। মীরা হতভম্ব হয়ে গেল, উত্তর দিতে পারল না, কিন্তু আবার নিজের গলায় শক্তি নিয়ে বলল। মজা বাদ দিয়ে উত্তর দিন না, আপনি কি বিবাহিত? রায়ান আবেশে হেসে মীরার দিকে তাকিয়ে জবাব দিল। হ্যাঁ, তবে কাউকে বলো না, এটা টপ সিক্রেট। মীরা রায়ানের সহজ সরল জবাবে অবাক হয়ে তাকালো। তার মনে আর চোখে অনেক প্রশ্নের ঘোরাফেরা করতে লাগলো। কে সেই মেয়ে? কিভাবে বিয়ে হলো? কোথায় হলো? কবে হলো? আর কেন হলো? আর কি কেউ জানে? কিন্তু মীরা কোনো প্রশ্ন না করে কেবল চুপ করে গম্ভীর দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এমন ভাবে হঠাৎ করে কারোর প্রতি দুর্বল হওয়া তার নিজের বোকামি, অন্যের নয়। উপর দিয়ে এই ধরনের প্রশ্ন তাকে রায়ানের প্রতি ডেসপারেট ছাড়া আর কিছুই দেখাবে না, যা মীরা কখনোই চায় না। তাই সে কিছু না শোনার মতো আচরণ করে চোখ সরিয়ে নিল রায়ানের থেকে। মীরার চোখ সরিয়ে নিয়ে স্বাভাবিক আচরণ রায়ানের ভেতর যেন আগুন লাগিয়ে দিল। সে আশা করেছিল মীরা বিয়ের কথা শুনে রিয়্যাক্ট করবে, কিন্তু তার কিছুই হলো না। রায়ানের মনে প্রশ্ন জাগে, তাহলে কি তার বউ তাকে নিজের করে ভাবে না? তার বউর কি কিছু যায় আসে না তার অন্য নারীর হওয়াতে? সোরায়া যে একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল, হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার চোখের সামনে প্রথমবারের মতো স্পষ্ট ভেসে উঠেছে মাহির। উচ্চতা 6 ফুটের কাছাকাছি, চড়া কাঁধ, ঘাম ভেজা শার্ট শরীরে আঁকড়ে বসে আছে, চুলগুলো এলোমেলো, তবুও কেমন যেন মানিয়ে গেছে সেই মুহূর্তের সঙ্গে। মাহিরের প্রতিটি মুভমেন্ট ছিল নিখুঁত। একটা ঘুষি এড়িয়ে পেছন থেকে ধাক্কা, আবারও আরেকজনকে শক্ত হাতে চেপে ধরা। চারপাশে লোকজন হাঁ হয়ে তাকিয়ে রইল, কেউ কেউ ফিসফিস করে বলছিল। বাহ, একাই 3 জনের সঙ্গে লড়ছে, এই ছেলের যে কি সাহস! কিছুক্ষণ পরে ওই 3 জন ছেলে দৌড়ে পালিয়ে গেল। ভিড়ের মধ্যে হাততালির শব্দ উঠল। কেউ এগিয়ে এসে বলল। আজকাল আপনার মতো মানুষ কোথায় পাওয়া যায়? আপনি না থাকলে ওই বুড়ো মানুষটার অনেক ক্ষতি হয়ে যেত। সত্যি আপনাকে স্যালুট। মায়ের কেবল হালকা এসে বৃদ্ধ দম্পতিদের দাঁড়াতে সাহায্য করলো, তার কণ্ঠে অদ্ভুত শান্তি। আমি যা করেছি তা করা উচিত ছিল। অন্যায় দেখেও যদি চুপ থাকি তবে মানুষ হয়ে লাভ কি? সোরায়ার বুকের ভেতর হঠাৎ করেই কেমন যেন ঝড় বয়ে গেল। প্রথমবারের মতো তার চোখে এক অদ্ভুত আলো ফুটল। এমন মানুষও আছে অন্যায়ের সামনে দাঁড়ানোর মতো সাহসী, আর কতটা সুন্দর দেখতে, যেন সিনেমার হিরো। সে একটু এগিয়ে গিয়েছিল সামনে যাওয়ার জন্য। মনের ভেতর তীব্র ইচ্ছে হচ্ছিল মাহিরকে ধন্যবাদ দেওয়ার, কিন্তু চারিপাশে ভিড় এমন ঘিরে ধরেছিল যে সামনে যাওয়া অসম্ভব হয়ে গেল। তাকে ঠেলঠেলি করে লোকজন মাহিরকে ঘিরে ধন্যবাদ জানাচ্ছিল। তারপর ধীরে ধীরে সবাই সাবধানে নিজেদের কাজে ফিরে গেল। রাস্তা ফাঁকা হলো। সোরায়া চোখ মেলে চারিদিকে তাকালো, কিন্তু মাহি নেই। এক মুহূর্ত আগে যে মানুষটা চারপাশে আলোকিত করে রেখেছিল, যেন সে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। তার ঠোঁট কেঁপে উঠল মৃদু স্বরে। একবার অন্তত ধন্যবাদ দিতে পারলে ভালো হতো। চোখের ভেতর অদ্ভুত এক শূন্যতা জমলো, যেন একটা অচেনা আকর্ষণ হঠাৎ করেই ভেঙে পড়লো তার ভেতরে। ঠিক তখনই রিস্কাওয়ালা এগিয়ে এসে ঢাক দিল।
সোরায়া চমকে বাস্তবে ফিরে এলো, একটা দীর্ঘশ্বাস ফেলে অনিচ্ছায় রিকশায় উঠে বসলো। রিকশায় বসে সোরায়া কলেজের পথে যাচ্ছিল, ঠিক মনটা যেন কোথাও একটা আটকে আছে। চারিপাশে মানুষের ভিড়, গাড়ির হর্ন, দোকানের ডাকে সাড়া, এইসব কিছুই তার কানে আসছে না। মাথার ভেতর বারবারও ভেসে উঠছে সেই দৃশ্য, একজন ছেলে তিনজনের সাথে লড়াই করছে, অথচ তার মুখে অদ্ভুত শান্ত একটা হাসি। তার চোখের ভেতরটা কি অদ্ভুত ছিল, রাগও ছিল, সাহসও ছিল, তবুও যেন একটা মায়াও লুকিয়েছিল। রিক্সা কলেজের গেটে এসে থামলো। সোরায়া নামলো ধীরে, যেন পা চলতে চাইছে না। ক্লাসে ঢুকে বেঞ্চে বসে বই বের করলো, কিন্তু পৃষ্ঠা উল্টানোর পর শব্দ করে ধরা পড়ছিল না চোখে। সহপাঠীরা কেউ হাসছিল, কেউ গল্প করছিল, কিন্তু সেও কেমনে যেন অন্য জগতে হারিয়ে গেল। কলম দিয়ে কাগজে অজান্তে আঁকিবুকি করছিল। একসময় বুঝলো সে একটা চোখ এঁকেছে, ঠিক যেন মাহিরের চোখ, শক্ত অথচ নরম দৃষ্টি ছিল। আঁকাটা দেখে নিজেই হেসে ফেল, তারপর তাড়াহুড়ো করে খাতা বন্ধ করে দিল। তার ভেতরে যেন একটা দ্বন্দ্ব চলছিল। এভাবে কাকে নিয়ে তো ভাবছি আমি তো তার নামও জানি না, হয়তো কখনো আর দেখাও হবে না, তবু কেন মনে হচ্ছে ওকে আরেকবার দেখতেই হবে। ঘন্টা বেজে উঠলো। সোরায়া খেয়াল করলো স্যারের পড়া শেষ পর্যন্ত কানেই ঢোকেনি। পাশে বসা বান্ধবী জুই মজা করে বলল, কিরে, এত চিন্তিত দেখাচ্ছে কেন? কারো প্রেমে পড়েছিস নাকি? সোরায়া হেসে উড়িয়ে দিল। ভেতরটা হঠাৎ কেমন যেন ধাক্কায় খেলো। প্রেম? না না, এভাবে হুট করে কি প্রেম হয়? কিন্তু কেন যেন মনে হচ্ছে ছেলেটা অন্যরকম। আজকের মতো ঘটনাটা তো সিনেমাই হয়। ছেলে? কোন ছেলে? ও, এ ব্যাপার। তাই তো বলি, আজ তোর মনোযোগ কই। আচ্ছা বল না, কোন ছেলে? সোরায়া তার বান্ধবীকে সব খুলে বলে। মাহিরের চরিত্রটা তার মনে গেঁথে গেছে একেবারেই ভিন্নভাবে। এমন একজনকে যে শক্ত শরীর আর সাহসের জোরে অন্যায়ের সামনে দাঁড়ায়, তবু অহংকার নেই, বরং কাজটা করার পর খুব সহজভাবেই বলে এটা করা উচিত ছিল তার। সোরায়ার চোখের সামনে আবারও ভেসে উঠল মাহিরের লম্বা চওড়া চেহারা, পরিপাটি শার্ট, হালকা দাড়ি, আর সেই হাসে। অদ্ভুতভাবে মনে হলো যেন ভিড়ের ভেতর থেকে শুধু তাকে আলাদা করে চোখে পড়ে। ক্লাসের পড়া শেষ হলেও সোরায়া যেন নিজের ভেতরে ডুবেই থাকলো। বুকের ভেতর ছোট্ট একটা আশা গোপনে জন্ম নিল, হয়তো আবার কোথাও দেখা হবে তার। ক্লাসের শেষে স্যার যাওয়ার পর সবাই বান্ধবী, আমার রাস্তায় নাগর জুটিয়ে এসেছে। নাগরের নামও জানে না। উফ, তুই চুপ করবি? তোকে বলাই ভুল হয়েছে আমার। দোস্ত, যেভাবে বর্ণনা দিলি মনে তো হলো এক দেখাতেই পা থেকে মাথা অবধি স্ক্যান করে নিয়েছিস। জয় কৌতূহলে সোরায়াকে এক কাঁধে একটু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তোর নাগর দেখতে কেমন ছিল রে? সোরায়া জুয়ের কথায় বিরক্ত হলেও মাহিরের কথা উঠতেই তার মুখে হাসি ফুটে উঠল। সোরায়া জুয়ের ধাক্কায় সামান্য সামনে ঝুঁকে পড়ে, নিজেকে সামলে মুখে দুষ্ট একটা হাসি নিয়ে পেছনের দিকে ফিরে সজোরে দু লাইন গান গায়। দেখিতে সোনার নাগর গো, চাঁদেরও সমান। এই বলে সে সামনের দিকে ফিরে দৌড়ে দেয় হাসতে হাসতে। পেছন পেছন জুইও দৌড়ায়। মেইন রোডে নিরাপত্তায় ঘেরা গাড়ি চলছে। এক পর্যায়ে রায়ান মিরায়া ঢাবির ক্যাম্পাসে পৌঁছে মিরায়া সিট বেল্টটা খুলতেই থাকে, আর রায়ান নিজের গাড়ি থেকে বের হয়ে মিরায়ের জন্য গাড়ির দরজাটাই খুলে দিল। রায়ানের এমন আচরণে মিরায়ার শান্ত হাওয়া বয়ে গেল। মিরায়া গাড়ি থেকে বের হয়ে রায়ানের দিকে তাকিয়ে রায়ানকে বলল, ধন্যবাদ আপনাকে। আপনি এখন আপনার কাজে যেতে পারেন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে আপনার। রায়ান মীরার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন এত দেখেও তৃপ্তি পাচ্ছে না সে হালকা চিরকণ্ঠে বলল, শোন, ভর্তির কাজ শেষ করবে আগে। আর কোনো সমস্যা হলে বা কাজ শেষ হয়ে গেলে আমাকে কল করবে, ঠিক আছে? কেন? কেন এর উত্তর তোমাকে জানতে হবে না, যা বলেছি তাই করবে। আমি বলেছি তাই, বুঝতে পেরেছো? পেরেছি। গুড গার্ল। কিন্তু কিভাবে কল দিব? আপনার সাথে আজ দেখা আমার কাছে তো আপনার নাম্বারটাও নেই। ও শিট, বইয়ের নাম্বারই না হয়নি আমার। রায়ান নিজের ফোন বের করে বলল, তোমার নাম্বার বলো।
মীরা কোনো ভাবনা ও প্রশ্ন ছাড়াই তার নাম্বার বলে এবং সাথে সাথেই একটা কল ঢুকে। মীরার ব্যাগ থেকে তার ফোনটা বের করে দেখে এটা আননোন নাম্বার। দ্যাটস মি, সেভ করে রাখো। এই নাম্বারে কল দিলেই হবে। ওকে। ঠিক আছে, সময় হয়ে গেছে, ভেতরে যাও। ঠিকভাবে ভর্তির সব কাজ শেষ করব। সাবধানে থাকবে। আর যেটা বললাম সাবধানে থাকবে। আর যেটা বললাম কোনো সমস্যা হলে কিছু না ভেবে আমাকে কল দেবে। আর হ্যাঁ, একা বাড়ি যাবে না, সবশেষে আমাকে কল দেবে, আমি নিতে আসবো। এখন যাও। মীরা রায়ানের কথাগুলো মন দিয়ে শুনে হকচকে উঠে রায়ানকে বলল, আরে না না, আমায় নিয়ে আসতে হবে না কষ্ট করে, আমি একাই চলে যেতে পারবো। আপনি চিন্তা করবেন না, কোনো সমস্যা হলে কল দেবো আমি। আপনি আপনার কাজে মন দিন। রায়ান একটু রাগী গলায় মীরার দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, তোমার সংক্রান্ত যে কোনো কাজ আমার কাজ, যে কোনো সমস্যা আমার সমস্যা, যে কোনো চিন্তা আমার চিন্তা। তাই বলছে বেশি বোঝা ছেড়ে এখন ভিতরে যাও, আমি নিতে আসবো। কল না দিলে এমনি আসবো। আর এসে তোমাকে না পেলে ব্যাপারটা মোটেও ভালো হবে না হৃদ পাখি, মাইন্ডেড। মীরা গলা কেমন যেন হঠাৎ শুকিয়ে গেল ভয়ে। সে রায়ানের দিকে মায়া মায়া চোখে তাকালো আর রায়ান মীরার তাকানোতে দুর্বল হয়ে গেল। রায়ানের দৃঢ় পা দুর্বল হয়ে হালকা পেছনে চলে যায়। রায়ান মীরার চোখ থেকে চোখ সরিয়ে মাথা নাড়িয়ে নিজেকে একটু সামলে মীরা যাওয়ার পথ দিয়ে বলে, তাড়াতাড়ি এখান থেকে যাও, ক্যাম্পাসে যারদের সাথে মিশবে না, যাও। রায়ানের ধমকে মীরা হালকা কেঁপে উঠে দ্রুত রায়ানের দেওয়া খালি জায়গাটুকু দিয়ে স্পেস দিয়ে ভেতরে চলে গেল। এইদিকে রায়ান নিজের চুল এক হাতে খামচে ধরে বলল, আর একটু হলে কন্ট্রোলের মা বাপ এক হয়ে যেত রে। রায়ান, শান্ত হ, কন্ট্রোল ইউর সেলফ। তোর বউ জানে না সে তোর বউ। রায়ান রাগে গাড়ির চাকা এক লাথি মেরে বুকের বাঁ পাশে হাত রাখে। উফ, এমনি কেউ তাকায়? কি মায়া ভরা চোখ! আল্লাহ আমাকে মারার জন্যই চোখ দিয়েছে হয়তো। ওই চোখ আর চোখের মালকিন কবে জানি মেরে ফেলবে আমাকে। আকাশের দিকে তাকিয়ে বলে, হয় আল্লাহ, মাফ চাই। আর বউকে দূরে সরাবো না, আমার বউটাকে আমাকে দিয়ে দাও। আর শাস্তি দিও না তোমার এই পাপি বান্ধাকে। রায়ান দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে গাড়িতে বসতে বসতে আজকের কথাগুলো ভেবে একটু বিড়বিড় করলো। আমার সম্পর্কে তো আমার মেয়েরা কিছুই জানে না। ওই হিসেবে একজন অচেনা ছেলে হয়ে তার প্রতি এমন ব্যবহার কি বেশি বেশি হলো? পরবর্তীতে আবারও নিজের প্রশ্নে নিজেই উত্তর দেয়, আরে ধর, কিসের বেশি বেশি? আমার বউ, আমি যা ইচ্ছে তাই করতে পারি, বলতেও পারি। আমার বউ জানে না তাতে কি? জেনে যাবে শীঘ্রই। এই বলে রায়ান গাড়ির ইঞ্জিনে স্টার্ট দেয় এবং সোজা তার কোম্পানির সাইটের দিকে রওনা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে মীরা যেন একটু থমকে দাঁড়ালো। শতবর্ষী পুরনো গেট, বিশাল সবুজ মাঠ, উঁচু উঁচু গাছ আর চারিপাশে শিক্ষার্থীদের ভিড়, সবকিছুতে এক ধরনের গম্ভীর অথচ প্রাণবন্ত আবহ ছড়িয়ে আছে। মীরার চোখ বড় বড় হয়ে গেল, যেন এতদিনই বই আর টিভিতে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয় আজ সে তার প্রথমবার স্পর্শ করলো নিজের চোখে। চারদিকটা খোলা হলে ভরপুর, কেউ ভর্তি ফর্ম নিয়ে দৌড়াচ্ছে, কেউ কাগজপত্র চেক করাচ্ছে, কারো মাথায় অজস্র চিন্তা, আবার কারো চোখে মুখে উচ্ছ্বাস। তাদের মাঝে মীরা একেবারে নতুন এক জগতে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত এক কঞ্চ ভেসে এলো। এই মীরা, জান, দাঁড়া দাঁড়া, আমি আসছি। ঘুরে তাকাতেই দেখলো রিমি ব্যাগ দোলাতে দৌড়েই আসছে। মীরা হেসে হাত নাড়ালো। রিমি, তুই কই ছিলি? আমি তো ভাবলাম তুই আসবি না। যানজটে আটকে গিয়েছিলাম রে। তুই তো জানিস ঢাকার রাস্তার অবস্থা। ভাগ্য ভালো, শেষমেশ চলে আসতে পারলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে কুশের বিনিময় করলো। দুজনেই একসাথে হাঁটতে শুরু করলো ভর্তি অফিসের দিকে। ভিড় ছেলে এগোতে এগোতে রিমি ফিসফিস করে বলল, আমরা কিন্তু যেমন ঠিক করেছিলাম ঠিক সেভাবেই ফর্ম জমা দিব। একসাথে লাইন ধরবো, একসাথে সিট নাম্বার নেব, যাতে আমাদের রোল নাম্বার পাশাপাশি থাকে। অবশ্যই, আমি তো তোকে ছাড়া ঢাবিতে ক্লাস করতেই চাই না। ভর্তি অফিসের সামনে পৌঁছাতে পৌঁছাতে ভিড় যেন আরো বেড়ে গেল। লম্বা লম্বা লাইন, হাতে কাগজপত্র। কেউ আবার তর্ক করছে কোন কাউন্টারে যাবে, কাকে আগে দেখাবে। মীরা আর রিমি একে অপরের হাত ধরে দাঁড়ালো, যেন ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। একসময় তাদের কাগজ চেক হলো, এসএসসি এইচএসসির মার্কশিট, ফটোকপি, ছবি, সবকিছু সুন্দরভাবে মিলিয়ে নিল অফিস সদস্য স্যারেরা। রিমি মজা করে কানে কানে বলল, দেখেছিস
আমরা যদি আলাদা আলাদা আসতাম, এই ভিড়ের মধ্যে একা কতটা ভয় পেতাম। ঠিকই বলছিস, একসাথে থাকায় সবকিছু অনেক সহজ মনে হচ্ছে। এমনিতেই আমার সাবধানতা নিয়ে আজকাল অনেক মানুষ উৎসাহ দেখাচ্ছে। অনেকের মধ্যে কে কে? বাদ দে, পরে বলবো। কাজ শেষে দুজনেই বাইরে বেরিয়ে এসে ক্যাম্পাসের ভেতরে একটু হাঁটলো, একসাথে চা ফুচকা খেলো। সোনালি রোদ ছড়িয়ে পড়েছে গাছের পাতার ফাঁক দিয়ে, বাতাসে একটা শান্ত গন্ধ, মাটির আর সবুজের মিশ্রণ। ছাত্রছাত্রীরা কেউ আড্ডা দিচ্ছে, কেউ ক্লাসে যাচ্ছে, কেউ বই হাতে বেঞ্চে বসে পড়েছে। মীরা নিঃশ্বাস নিয়ে বলল, রিমি, তুই জানিস, আজ মনে হচ্ছে আমি সত্যি সত্যি নতুন একটা জীবনে প্রবেশ করলাম। ঢাবির এই পরিবেশ আমি কখনোই ভুলতে পারবো না। আমরাই একদিন এই মাঠে আড্ডা দিব, সেমিনারে যাব, ক্লাস বসবো, ভাবতেই গা শিউরে উঠছে। দুজনের চোখে মুখে তখন একরাশ স্বপ্নের উচ্ছ্বাস ভর্তি। প্রক্রিয়াটা হয়তো সাধারণ ছিল, কিন্তু তাদের কাছে সেটা হয়ে উঠল জীবনের নতুন অধ্যায় পা রাখার সূচনা। রায়ান 30 মিনিটের মধ্যে তার কোম্পানির সাইটে পৌঁছায়। সেখানে রুদ্র তার জন্য অপেক্ষা করছিল। সকালটা যেন অন্য সব দিনের থেকে একটু আলাদাই লাগছিল। মীরাকে বিশ্ববিদ্যালয়ে ফটকে নামিয়ে দেওয়ার পর রায়ানের মনটা অদ্ভুত অস্থির হয়ে ছিল। হয়তো এত বছরের পর দেশে ফেরা, কিংবা হয়তো সেই অচেনা অথচ আপন মুখটা, যাকে বিয়ের কাগজে স্ত্রী বলা হয়েছে অথচ বাস্তবে আজ পর্যন্ত প্রথম সামনে দেখা হলো। সব মিলিয়ে তার ভেতরে হাজারটা প্রশ্ন, হাজারটা টানাপোড়েন চলছিল। গাড়ি ঘুরিয়ে সে সোজা নিজের কোম্পানির সাইটে এসে থামলো। ঢাকার প্রখর সকালের রোদে সাইটটা সরগরম, শ্রমিকদের হাঁকডাক, লোহার রডের ঝনঝনানি আর মেশিনের শব্দের চারিপাশ মুখর। কিন্তু ঠিক সেই কোলাহলের মাঝে একটা দৃশ্য দেখে রান থমকে গেল। গেটের পাশে দাঁড়িয়ে আছে এক যুবক, হালকা নীল শার্ট, কালো জিন্স, চোখে স্বচ্ছ একটা কৌতূহল আর অস্থিরতা। হাতে ফাইল, মাঝে মাঝে ঘড়ি দেখছে, আবার চোখ তুলে চারপাশ দেখছে। রানের ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠল। এ তো রুদ্র। 10 বছরের মধ্যে এই মুখটা কতটা বদলেছে। ছোট্ট ছেলেটা থেকে কেমন একেবারে পূর্ণ যুবক হয়ে গেছে, অথচ চোখ দুটো ঠিক সেই রকমই, আগের মতোই চঞ্চল, স্পষ্ট আর প্রাণবন্ত। রায়ান গাড়ি থেকে নেমে পকেট থেকে সানগ্লাস খুলে নিল, তারপর ধীরে পায়ে এগিয়ে গেল তার ছোট্ট ভাইয়ের দিকে। রুদ্র তখনও খেয়াল করেনি। এই যে ভদ্রলোক, এতক্ষণ ধরে কাকে খুঁজছো? পেছন থেকে শোনা অচেনা গলায় রুদ্র হকচকিয়ে ঘুরে দাঁড়ালো। প্রথমে অবাক, তারপর চোখ বড় বড় হয়ে গেল। মুখের কোণে থমকে থাকা বিস্ময় ধীরে ধীরে আনন্দে রূপান্তরিত হলো। ভাইয়া, কণ্ঠে অবিশ্বাসের সাথে সাথে দম আটকে যাওয়া উত্তেজনা, যেন বিশ্বাসই করতে পারছে না এতদিন পরে সামনাসামনি তার ভাইকে দেখছে। রায়ান চোখ বাঁকিয়ে হেসে হাত বাড়ালো। কেমন আছিস ছোট ভাই? রুদ্র এক মুহূর্ত দেরি না করেই ছুটে এসে জড়িয়ে ধরল তাকে। বুকের ভেতর জমে থাকা শূন্যতা যেন এক নিমিষে পূর্ণ হয়ে গেল। 10 বছরের অপেক্ষা, অভিমান, ভালোবাসা সব একসাথে এসে ভর করলো সেই আলিঙ্গনে। তুমি সত্যি ফিরে এসেছো? আমি ভাবতেও পারিনি আজ হঠাৎ এভাবে দেখে ফেলবো। সকালে মা বলল তুমি এসেছো, কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না। রায়ান হালকা মাথা কাজ করে হাত বুলিয়ে দিল রুদ্রর। এর জন্য তো সারপ্রাইজ রাখা হয়। তো এখানে কেন? আব্বু বিজনেস ট্রিপে বাইরে গেছেন, তোর তো আমাদের কোম্পানিতে যাওয়ার কথা। আমি তুমি এসেছো শুনে আর থাকতে পারিনি, তাই সরাসরি এখানে চলে আসলাম। তুই কিভাবে জানলি কোম্পানির সাইট লোকেশন? আমি তো তোকে বলিনি। মাহির ভাইকে কল করেছিলাম, মাহির ভাই লোকেশন দিয়েছে। তার কাছে তোমার সব খবর থাকে, সেটা আমার আগে থেকেই জানা। ওই পেট পাতলা কাছে কোনো কথাই থাকে না। কেমন আছিস তাই বল এখন। আমাকে যেমন দেখে গেছো তেমনিই আছি, বিন্দাস আর সুদর্শন। রুদ্র দুষ্টুমি করে বলা কথায় দুজনেই হেসে উঠছে। হঠাৎই রুদ্র তার হাসি থামিয়ে হালকা ভয়াত্মক গলায় বলল, ভাইয়া একটা কথা ছিল, বলবো? রাগ করবে না তো? বলি ফেল, কি বলবি? সকালে নাস্তা শেষে আম্মু বলল তুমি নাকি মীরাকে ডিভোর্স দিতে চাও, সেই কারণেই নাকি দেশে ফিরেছো। আর তার সাথে নাকি ডিভোর্স পেপার রেডি করে আম্মুকে মিয়ারার থেকে সাইন দিতে বলেছো সকালে। কথা কি সত্যি? রায়ান রুদ্রর মীরাকে ভাবি না বলে নাম ধরে সম্বোধন করাটা রায়ানের পছন্দ হয়নি। রায়ান রাগী গলায় বলল, এই গর্ধব, মেয়েরা কি? হ্যাঁ, ভাইয়ের বউ ভাবি হয়, আমার বউকে ভাবি রাখবে। আর কখনো যেন নাম মুখে না শোনে, মাথায় ঢুকেছে?
রুদ্র রানের মুখে এমন কিছু শুনবে আশা করেনি সে। হঠাৎ ভারী চিন্তায় পড়ে গেল। যে মানুষটা তার বউকে ভাবি বলে ডাকাতে আমাকে ভাই হিসেবে মানতে চাইতো না, আজকে ভাবিকে ভাবি বলে ডাকতে বলছো? রুদ্র রানের কথার প্রত্যুত্তরে ভাঙা ভাঙা শব্দে বলল, ভাইয়া, তুমি নিজেই না আগে থেকে আমাকে বলেছিলে মিয়ারাকে মানে ভাবিকে ভাবি না ডাকতে। আগের দিন বাঘে খাইছে, এখন তোর ভাই প্রেমে পড়ছে, এইটাই।